সবসময় শুনছেন স্পাইস এফএম। স্ত্রীর সাথে শুরু হয়ে গেল আপনার প্রিয় শো ভূত নাইট। হাজির হই আমি আরজে শাফিন। শুরুতেই বলে রাখি, ভূত নাইট শোটি আপনাদের সাথে ঘটে যাওয়া অলৌকিক সব সত্য ঘটনা নিয়ে সাজানো হয়ে থাকে। আপনি চাইলেই আপনার কিংবা আপনার কোনো কাছের মানুষ, বন্ধু, প্রতিবেশী কিংবা আপনার এলাকাতে ঘটে যাওয়া যে কোনো অলৌকিক ঘটনা আমাদেরকে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন, লিখে অথবা ভয়েস রেকর্ড করে সিম্পলি পাঠাতে হবে bhot964@gmail.com এই ঠিকানায়। bhot964@gmail.com এই ঠিকানায় আপনি আমাদেরকে ইমেল করবেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজগুলোর ইনবক্সে আপনি আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন ফেসবুক থেকে খুব সহজেই। www.facebook.com/bhotnight BHOTNIGST অথবা www.facebook.com/RJShafin964 কিংবা সিম্পলি ভূত নাইট BHWT স্পেস NIGST অথবা RJ Shafin RJ স্পেস SHAFIN শাফিন। সেখানে ইনবক্সে আপনি আমাদেরকে যে কোনো একটা ফেসবুক পেজেও ঘটনা পাঠাতে পারেন। পৃথিবীর বিভিন্ন প্যারানর্মাল ঘটনা, প্যারানর্মাল জায়গা, সেখানকার কিছু ছবি কিংবা কোনো ঘটনা কিংবা কোনো নিউজ যেটা কিনা এই প্যারানর্মাল বিষয়, সেটা আপনারাই শেয়ার করছেন। আমিও সবাইকে অনুরোধ করব লাইভ অডিও স্ট্রিমিংটা শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে আমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাই। আপনি এবং আমরা সবাই, তাতে করে আরো বেশ কিছু অন্যরকম ঘটনা আমরা পাবো। প্রতি পর্বেই আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী মানুষ যারা রয়েছেন তারা অনেক ধরনের ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা সাউথ আফ্রিকা থেকে শুরু করে কানাডা, আমেরিকা, মাঝে মাঝে মেক্সিকো, কোরিয়া, অনেক জায়গার অনেক ঘটনা কিন্তু আপনাদের মাধ্যমেই পেয়েছি। সেটা সম্ভব হয়েছে কারণ সেই মানুষগুলোর কাছে, সেই স্থানে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমরা পৌঁছতে পেরেছি আপনাদের মাধ্যমে। সো লাইভ অডিও স্ট্রিমিংটা শেয়ার করে দেবেন, যাতে করে আরো নতুন ঘটনা আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে পেতে পারি। আর সেই ঘটনাগুলো আপনি যখন শুনছেন আপনিই শুনতে পারবেন। আমরা মাঝখানে শুধুমাত্র একটা মাধ্যম মাত্র। সুতরাং লাইভ অডিও স্ট্রিমিংটা শেয়ার করে দেওয়ার অনুরোধ করব। ঘটনাগুলো একটা অন্যরকম রোমাঞ্চ এনে দেয় আমাদেরকে। আজকের রাতটাও বেশ শুনশান, বেশ নীরব, বেশ ঠান্ডা। আর এরই মধ্যে আমাদের এই ভয়ের ঘটনাগুলো আমরা অন্যরকম ভাবে শুনবো, উপলব্ধি করতে পারবো সেই ভয়ের রোমাঞ্চ। সেই প্রত্যাশা থাকছে, ভয় ধীরে ধীরে বাড়তে থাকবে। আর আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের প্রথম ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম শাফিন ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, দেশের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর হাতকোড়া গ্রামে। এই ঘটনা যখন ঘটে তখন আমি অনেক ছোট, মাত্র 10 বছর বয়স। সেই সময়টাতে আমার টিভি দেখার অনেক নেশা ছিল। তো আমি আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে আমার এক নানাদের বাড়িতে, তারা ভীষণ সম্পদশালী ছিলেন। তারা তাঁতের লুঙ্গি বানিয়ে বিক্রি করতেন, মানে তারা তাঁতি। আমি প্রতিদিন তাদের বাড়িতে গিয়ে টিভি দেখতাম আর তাদের লুঙ্গিতে লেবেল লাগিয়ে দিতাম। তারা ছিল অনেকটাই লোভী। একদিন টিভি দেখতে দেখতে কখন যে রাত 11টা বেজে গেছে তা আমি বুঝতে পারিনি। তাদের কাজ শেষ না হওয়ায় তারাও কোনো কিছু বলেনি। অর্থাৎ এত রাত হয়ে গেছে, একটা 10 বছরের ছেলে সেখানে কাজ করে যাচ্ছে, টিভি দেখছে, আর সে সেই তাতে লুঙ্গিতে লেভেল লাগাচ্ছে, অর্থাৎ লুঙ্গির নামটা লাগাচ্ছে। তো আরো কিছু কাজ বাকি ছিল, আরো কিছু লুঙ্গিতে লেভেল লাগানো বাকি ছিল। এজন্য তারা আসলে তাকে বলেনি যে অনেক রাত হয়ে গেছে, তোমাকে বাড়ি ফিরতে হবে, এমন কিছু না বলে তারা দেখতে লাগলো। যখনই কাজ শেষ তখন তারা বলে, আরে মনিরুল, তুমি এখনো আছো?
এত রাত হয়েছে, তাছাড়া তুমি এক মায়ের এক সন্তান, তুমি তাড়াতাড়ি চলে যাও। এই বলে তারা আমাকে তাদের গেটের বাইরে বের করে দিয়ে গেট লাগিয়ে দেয়। বাহিরে তখন প্রচুর অন্ধকার, আমার অনেক ভয় করছে। একদিকে আমি অনেক ছোট, তাছাড়া আমাদের বাড়ি যেতে অনেক পুরনো একটা দিঘি মতো পুকুর আর একটা ভয়ঙ্কর জঙ্গল পড়ে। লোকের মুখে শুনেছি জায়গাটা ভীষণ ভয়ঙ্কর, অনেক মানুষ অনেক কিছুর সম্মুখীন হয়েছে সেখানে। এই কারণে আমার ওই দিকটাতে যেতে আরো ভয় লাগতে লাগলো। আমি রাস্তার আশেপাশে তাকালাম, ভাবলাম কেউ যদি আসে তাহলে তার সাথে আমি বাড়ি চলে যাব। আমি ভয়ে আল্লাহর নাম নিয়েছি। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে একটা মানুষ আসলো। আমি কিছু না ভেবে তার পেছনে যেতে লাগলাম। মনে কিছুটা শান্তি পেলাম। যেতে যেতে লোকটা ওই পুকুর পাড়ের আগেই অন্য একটা রাস্তায় চলে গেল। এই সেই ভয়ঙ্কর জায়গা। আমি ভাবছি আর আমার পুরো শরীর ভয় কাঁপুনি দিয়ে উঠছে। হঠাৎ করে আমি বামের দিক থেকে প্রচন্ড পরিমাণে পানির শব্দ পেলাম। ভয়ে ভয়ে বামে তাকাতেই দেখি যে পুকুরে কোনো পানিই ছিল না। হঠাৎ করে সেই পুকুরে অনেক পানি ভরে যাচ্ছে এবং নদীর পানি যেমন ঘুরুন দেয়, যাকে পাক বলি আমরা, ঠিক তেমন করে সেই পুকুরে পানি পাক খাচ্ছে। আমি এটা দেখে সেখানে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে লাগি। আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিলাম। কিছুটা সময় পর আমি পেছন থেকে আমার নাম ধরে কারো ডাকার আওয়াজ শুনলাম, এই মনিরুল, মনিরুল, একটু দাঁড়া। ডাকটা শুনে আমি সাহস পেলাম। তো যখন আমি পেছনে তাকালাম, দেখলাম কে যেন হাওয়ায় ভেসে আমার দিকে আসছে। তার পরনে ছিল সাদা কাপড়। আমি তখন ভয়ে কান্না করতে যাচ্ছি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি একটা মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে আছি। সেই ভূত আমার কাছে এসে আমাকে আমার বাম কানের কাছে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার গরম নিঃশ্বাসে আমার সারা শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। আমি আল্লাহর নাম নিয়ে এক দৌড় দিয়ে বাড়ির প্রায় পাশেই চলে গেলাম। আমাদের বাড়ির পাশেই একটা কালভার্ট ছিল। তো ওখানে দেখি সাদা কাপড় পরে সেই ভূতটা বসে আমাকে ডাকছে, বলছে, কিরে ভয় পাচ্ছিস? আয় আমার কাছে আয় সোনা, আমি তোর দাদির বান্ধবী ছিলাম, আয় তোকে আমি তোর বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমি তার কথা শুনে সেখানেই দাঁড়িয়ে পড়লাম এবং প্রচন্ড ভয় ঘামতে লাগলাম। আমি দেখলাম সেই ভূতটা তার লম্বা একটা হাত আমার দিকে বের করে দিয়ে আমার হাতটা খপ করে একটা টান দিয়ে আমাকে তার কোলে নিয়ে বসালো। আমি তার মুখের দিকে তাকাতেই পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেল। আমি ভয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে দেখি আমি আমার বাসায় শুয়ে আছি। আমার চারপাশে অনেক লোকজন আমার দিকে তাকিয়ে আছে। আমার মায়ের কাছে বললাম, মা, আমি আমার ঘরে আসলাম কি করে? তখন আমার মা যা বলল, আমি সত্যি অবাক হয়ে গেলাম। কারণ আমাকে আমার বাসার ঠিক সামনে গাছের ডালে শুয়ে থাকা অবস্থায় পাওয়া গিয়েছে। এই ঘটনার পরে বেশ কিছুদিন জ্বর ছিল। আমার কবিরাজের কাছে নিয়ে গেলে তিনি বললেন যে আমাকে একটা জিন নজরে রেখেছে। জিনটা আমাকে আসলে নিয়ে যেতে আসছিল। যখন নিতে চেয়েছিল ঠিক তখনই একটা ভালো জিন এসে আমার রক্ষা করে এবং আমাদের গাছের উপরে আমাকে শুইয়ে দিয়ে গেছে। তো এই ছিল আমার ঘটনা, যেটা সত্যি আমি সম্মুখীন হয়েছিলাম। ভালো লাগলে প্লিজ পড়ে শোনাবেন। ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন আমার ফেসবুক পেজ আর যে শাফিন, সেখানেই মোহাম্মদ মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ, শাহজাদপুর হাতকোড়া গ্রাম থেকে। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ মনিরুল ইসলাম সহ যারা যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে। ঘটনা পাঠানোর জন্য আবারও ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ভূত964@gmail.com, ভূত964@gmail.com। এই ঘটনাটা শোনার পরে আমার প্রথম একটা জিনিস কাজ করছে মাথায়, যে আমরা প্রায় সময় শুনেছি যে যখন কোনো জিন কোনো মানুষকে নিয়ে যায়
তো পরবর্তীতে তাকে বিভিন্ন জায়গায় উঁচু জায়গাতে পাওয়া যায়, যেমন যে কোনো গাছের ডালে, গাছের একেবারে উঁচু ডালে। আমি এমন একটা ঘটনা এখানে একজন শেয়ার করেছিলেন যে তার এক বন্ধু তার সাথে যখন ঘটনাটা ঘটে, একটা খোলা মাঠের ভেতরে একটা গাছের ডাল কেটেছিলেন তারা। তারপর থেকে সেই বন্ধুর উপরে আসর করে এবং তারপর তাকে প্রায় সময় পাওয়া যেত না। পরবর্তীতে সেই বন্ধুটা একটা পাগলাটে অবস্থা হয়ে যায় বা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায়, কিন্তু সে যেই গাছের ডাল কেটেছিল একটা ফাঁকা মাঠের ভেতরে, তাকে একটা মেয়ে ডালটা কাটতে সাহায্য করে। অর্থাৎ তারই একটা ছোটবেলায় স্কুল কলেজের পুরো অবস্থায় তারা তিনজন ছিলেন এবং সেখান থেকে একজন মেয়ে তাদেরকে একটা বটি বা দা এ ধরনের কিছু একটা ধারালো অস্ত্র এগিয়ে দিয়েছিল, যেটার মাধ্যমে সে গাছটাকে কেটেছে। তো পরবর্তীতে ঘটনা শেষ যখন হয়, তো উনি এখানে লিটারেলি আমার মনে আছে যে উনি কান্না করছিলেন। তো উনি যেটা বললেন যে ওই মেয়েটাকে ভাই আপনি বিশ্বাস করতে পারবেন না, মানে উনি যতটা আপনাদের সাথে শেয়ার করেছে তার চেয়েও, আমি ঠিক এপিসোড নাম্বারটা বলতে পারছি না, আপনাদের সাথে যতটা শেয়ার করেছে তার চেয়েও বেশি আমার সাথে শেয়ার করেছে। যখন অফ দ্য মাইক আমার সাথে কথা বলছিল, তখন সে বলছিল যে তাকে একটা নরম ডালের উপরে, খুবই নরম, খুবই নাজুক একটা ডাল, যেখানে আমার মনে হয় যে 1 কেজি পরিমাণের কোনো কিছু যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে ডালটা ভেঙে যাবে বা সেখানে সেটা ঝুলে থাকবে না, ডালটা পড়ে যাবে। তো এমন একটা ডালের সাথে সেই মেয়েটাকে আসলে পাওয়া গিয়েছিল মৃত অবস্থায়। তো মেয়েটা বেঁচে ছিল না এবং তাকে ফাইনালি যখন পাওয়া যায়, সে একটা খুব চিকন একটা ডালের সাথে, যেটা একটা মানুষের ওজন ক্যারি করার পক্ষে অসম্ভব, সেরকম একটা ডালে তাকে পাওয়া যায়। তো এরকম আসলে অনেক ঘটনা শুনেছি যেখানে জিনরা বিশেষ করে মানুষদেরকে যখন নিয়ে যায় বা কিছু একটা করে, তো এর পরবর্তীতে তাদেরকে ডালে বা বিভিন্ন জায়গায়, ছাদে, উঁচু জায়গাগুলোতে পাওয়া যায়। একজন ইসলামিক স্কলার এখানে এসেছিলেন, তিনি বলেছিলেন যে জিনরা মাটির নিচ থেকে প্রচন্ড বেগে চলতে পারে, যার মাধ্যমে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে প্রাসাদ নির্মাণ করেছিলেন জিনদের দ্বারা, আমরা জানি। তো তাদের বিশেষ ক্ষমতা হচ্ছে তারা খুব দ্রুত চলাচল করতে পারে জিনরা, এবং ঠিক একইভাবে তারা উঠতেও পারে, যেমনটা মাটির নিচ থেকে খুব দ্রুত চলাচল করতে পারে, একইভাবে উড়েও চলাচল করতে পারে। তো গাছের ডালে রেখে যাওয়ার ব্যাপারটা খুব কমন, কারণ আমার মনে হয় যে সেখান থেকে একজন মানুষ যদি নিচ থেকে হেঁটে যায়, আমরা তো উপরের দিকে তাকিয়ে আসলে পথ চলি না, পথে কি আছে সেটা দেখার প্রয়োজন পড়ে, রাস্তাটা দেখার প্রয়োজন পড়ে, আমরা নিচের দিকে তাকিয়ে থাকি বা আমাদের দৃষ্টিসীমাটা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত থাকে। তো হতে পারে যে জিনরা সেই উপরের জায়গাটাকে প্রেফার করে, সেখানটাতে নিরাপদ বোধ করে, এবং সেই জন্যই হয়তো তারা যখন কোনো মানুষকে ফিরিয়ে দিয়ে যায় সেই গাছের উপরে বা উঁচু কোনো জায়গায়, তারা সেখানটাতে রেখে মানুষের আড়ালে চলে যায় আবারও। এনিওয়ে, SMS করে আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন। SMS করার জন্য ফোনের মেসেজ অপশন থেকে টাইপ করবেন SFM, স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, আপনার মতামত, পরামর্শ, কোন ধরনের ঘটনাগুলো শুনতে বেশি পছন্দ করেন, লিখে পাঠাবেন 26969 এই নম্বরটাতে। ঘটনায় চলে যাচ্ছি, ফিরে এসে লাইভ অডিও স্ট্রিমিং থেকে কমেন্টগুলো পড়ছি। প্রত্যেক রোজার ঈদ আমরা নানুর বাসায় খালাতো মামাতো ভাই বোন সবাই একসাথে ঈদ উদযাপন করে থাকি। সাধারণত চাঁদ রাতে সব ছেলে মেয়েরা একসাথে হয়ে বাজি ফুটিয়ে আনন্দ করতাম। তো সেদিন চাঁদ রাতে, তখন রাত 9:30 বাজে, সেই রাতে আমরাও বাজি ফোটাবো বলে আমরা আমাদের খালাতো ভাই সিয়ামকে টাকা দেই বাজি আনার জন্য। আমরা যাইনি, কারণ আমাদের নানু বলেছে যে রাতের বেলায় নাকি আমাদের কবরস্থানের সামনে যে ঘরটা, সেটা 20-30 বছর আগে থেকে ওখানে কেউ থাকে না, ওটা একটা টিনের ঘর। ওটার আশেপাশে অনেকেই নাকি গ্রামের অনেক অদ্ভুত জন্তু দেখেছে,
যেগুলো আসলে কোনোভাবেই কোনো স্বাভাবিক কুকুর, শেয়াল কিংবা অন্য কোনো জন্তুর মতো নয়, এবং কিছু অদ্ভুত আওয়াজও হয় সেখান থেকে প্রতিনিয়ত। সিয়াম গেছে কারণ ও বলেছে যে ও এসব ভয় পায় না, আর ওর সেখান থেকে যাতায়াতের একটা অভ্যাস ছিল। সিয়াম বাজার থেকে আসার পর যা বলেছে তা আমি এখন আপনাদেরকে বলছি। সিয়াম বলেছে যে ও বাজারে যাওয়ার সময় কিছুই হয়নি, কারণ তখন রাত খুব একটা বেশি না, মোটামুটি মানুষজন 2-1 চলাফেরা করছে সেই রাস্তা থেকে। তখনও ও বাজি কিনে যখন বাড়ির দিকে রওনা হয় তখন রাত 11:30 বাজে। বাজার থেকে আমাদের নানু বাড়ি প্রায় 30 মিনিট, কারণ বাজার অনেকটা দূরে। ও আস্তে আস্তে বাড়ির দিকে আসছিল, তখন হঠাৎ ওর ভাই কাউসার সামনের দিক থেকে আসছিল। সিয়াম কিছুটা ভয় পেয়ে গেল। এরপর সিয়াম কাউসারকে বলল যে, কাউসার কিরে তুই এখানে? তখন কাউসার বলল যে, তুই আসতে দেরি করছিলি, এই জন্য আমাকে মাহমুদ পাঠিয়েছে। সিয়াম বলল, চল, বাজি কিনে নিয়েছি, এবার আমরা বাড়ির দিকে যাই। সিয়াম ও কাউসার প্রায় চলে এসে গিয়েছিল, আর মাত্র 10 মিনিট ওই কবরস্থান আর ওই ঘর চলে এসেছে সামনে। এরপর সিয়াম কাউসারকে বলল, বাজার থেকে অনেক বাজি কিনছি। তখন কাউসার কিছু না বলায় সিয়াম পেছনে তাকালো এবং দেখল কাউসার নেই। তখন সিয়াম সেই টিনের ঘরটার সামনে। তখনই সিয়াম ঘরের টিনের উপর থেকে একটা থক 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 করে আওয়াজ শুনল। এরপর বলল, কাউসার, এটা দুষ্টুমি করার সময় না। তখন ওই আওয়াজটা বন্ধ হয়ে গেল। তখন সিয়াম ঘরের দিকে গেল, আর তখন সেই ঘরটা একেবারেই নিশ্চুপ। ওই ঘরে কেউ ছিল না। সিয়াম তখন বলল, কাউসার মনে হয় আমার সাথে দুষ্টুমি করে বাড়ি ফিরে গিয়েছে। এরপর সিয়াম আর সেই বাসার ভেতরে প্রবেশ না করে সিয়াম বাড়িতে চলে আসলো, এবং তখন দেখল কাউসার, আমি ও আমার মামাতো খালাতো ভাই আমরা সবাই মোবাইলে ভিডিও দেখছি। তখন সিয়াম কাউসারকে উচ্চস্বরে বলল যে, তখন তোর কি ওটা দুষ্টুমি করার সময় ছিল নাকি? কাউসারকে মাহমুদ পাঠিয়েছিল আমার দেরি হচ্ছে বলে। তখন আমিও আমার খালাতো মামাতো ভাই বলে উঠলাম যে, সিয়াম তুই কি বলছিস? তুই কি পাগল? আমরা সবাই তুই যাওয়ার পর থেকেই মোবাইলে ভিডিও দেখছিলাম, তুই এসেও তো এটাই দেখছিস। তখন সিয়াম যে বলল সেটা শুনে আমার নানু নানা, আব্বু আম্মু, মামা মামি, খালা খালু এবং আমি হতভম্ব হয়ে গেলাম। এই কথা শুনে আমরা কেউ আর বাজি ফুটাইনি। তারপর আমরা সবাই মিলে রাতের খাবার খেয়ে সেখানে ঘুমিয়ে যাই। এরপর সিয়াম সকালে আমাদেরকে বলে যে সে রাতে স্বপ্নে দেখেছে যে একজন মহিলা, সে তাকে বলছে যে তোর এখনো সময় হয়নি। এরপর নানু সিয়ামকে কবিরাজের কাছে নিয়ে যায় এবং কবিরাজ বলে যে ওর উপরে এক মহিলা জিন আসর করেছে। এরপর কবিরাজ পানি পড়া কিছু ঝাড়ফুঁক করেন এবং ঘরে আশেপাশে দেওয়ার জন্য কিছু পানি পড়া দিয়ে দেন, তাবিজও করেন ওকে। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি, সবাই তার জন্য দোয়া করবেন। এটাই ছিল আমার ঘটনা। ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন আব্দুর রহমান, লক্ষ্মীপুর থেকে। আমি চলে যাচ্ছি আরও একটা ঘটনায়। হ্যালো শাফিন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ রমজান আলী। আমি লিখছি গাজীপুরের শালনা থেকে। আমি এখানে একটা ওয়াশ ফ্যাক্টরিতে মেইনটেনেন্স ডিপার্টমেন্টে কাজ করি। প্রসঙ্গত কারণেই আমি ফ্যাক্টরির নামটা উল্লেখ করতে পারছি না। আসলে এই ফ্যাক্টরিতে এ যাবৎ বেশ অনেকগুলো প্যারানর্মাল ঘটনা ঘটেছে। আমি নিজেও তার সাক্ষী। বছর খানেক হলো ভূত নাইট শুনছি। আপনার কণ্ঠটা খুব ভালো লাগে, কৃতজ্ঞতা। তাই আজ আপনাকে ঘটনাটা লিখে পাঠাচ্ছি, যদি ভালো লাগে পড়ে শোনাবেন।
6 মাস আগের কথা। সেদিন নাইট ডিউটিতে অনেক দ্রুত কাজ শেষ হয়ে যাওয়ায় যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম। আমিও সবকিছু বন্ধ করে দিয়ে ওয়াশরুমে গেলাম এই উদ্দেশ্যে যে ফ্রেশ হয়ে এসে ঘুমোবো। তো ওয়াশরুম থেকে যখন বের হব তখন শুনলাম ফ্লোরে কিসের যেন একটা শব্দ হচ্ছে। বাইরে এসে দেখি ফ্লোরের একপাশে দুটো এক্সস্ট ফ্যান ঘুরছে, অথচ আশেপাশে কোথাও কেউ নেই। আমি ভাবতে থাকলাম কে ফ্যানের সুইচ অন করলো। যদিও ভয় পাইনি, তো আমি একটা ফ্যানের সুইচ অফ করে যখন পাশের ফ্যানের কাছে গেলাম তখন হঠাৎ সেই বন্ধ করা ফ্যানটা আবার ঘুরতে শুরু করলো। আমি সেদিকে তাকিয়ে দেখি কালো কাপড় পরা কুৎসিত দেখতে একজন মহিলা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। শাফিন ভাই, রাত তখন 3টার কাছাকাছি, ফ্লোরের সব বাতি নেভানো, আমার আশেপাশে কোনো মানুষ নেই। ঠিক এমন একটা মোমেন্টে এই জিনিসটা দেখে আমি সত্যিই নিজেকে ধরে রাখতে পারিনি। ভয়ে আমার শরীর শিহরিত হয়ে ওঠে। আমি কোনো দিকে ভ্রুক্ষেপ না করে একটা দৌড় দিই। দরজার কাছে এসে পা পিছলে পড়ে যাই, তারপর আমি জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পরে দেখি সবাই আমার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ তিনি যেই ফ্যাক্টরিতে কাজ করেন সেখানে রাতে ডিউটিতে ছিলেন। তো এক একটা ফ্লোর বেশ বড়, এক একটা জায়গা, এমন না যে কামরা কামরা বা ঘর ঘর করা থাকে। সেখানে পুরো ফ্লোরটা জুড়ে মেশিন থাকে অনেক। যারা কখনো গার্মেন্টস বা যে কোনো ফ্যাক্টরি দেখেছেন তারা হয়তো জেনে থাকবেন, পুরো ফ্লোরটা একেবারে ফাঁকাই থাকে। তো সেরকম একটা ফ্লোরে তিনি ওয়াশরুম থেকে ফিরে এসে দেখলেন যে আসলে দুটো এক্সস্ট ফ্যান ঘুরছে। তো যখন তিনি সেই ফ্যানটা, একটা ফ্যান বন্ধ করলেন, তারপর আরেকটা ফ্যান বন্ধ করার জন্য যাচ্ছেন, তো সেই মুহূর্তে তিনি দেখলেন যে যেই ফ্যানটা মাত্র বন্ধ করলেন সেটা আবার ঘুরতে শুরু করলো। তো এটা দেখে তিনি সেটার দিকে তাকাতেই দেখলেন যে সেখানে একটা কালো কুৎসিত বিভৎস চেহারার মহিলা দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে প্রচন্ড ভয় পাওয়াটা খুব স্বাভাবিক একা একটা ফ্লোরে। তো তখন তিনি দৌড়ে এসে দরজার কাছে পড়েছেন এবং জ্ঞান হারান। জ্ঞান ফিরলে তিনি দেখেন যে তার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে। আমার একজন বস আমাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছিল। আমি তাদেরকে বলবো কিনা বুঝতে পারলাম না। ততক্ষণে আমাদের ম্যানেজার সেখানে চলে এসেছিলেন। তিনি সবাইকে সরিয়ে আমাকে আবার জিজ্ঞেস করলেন কি হয়েছিল। আমি তাকে সবটা খুলে বললাম। তখন তিনি জানান এমন অদ্ভুত ঘটনা নাকি আগেও অনেকে দেখেছে। তো সবকিছু মিলিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই ফ্যানগুলো ইলেকট্রিসিটি লাইন বন্ধ করে দেবেন। কথা অনুযায়ী কাজ, ফ্যানের লাইন কেটে দেওয়া হলো। অর্থাৎ এর আগেও বেশ কয়েকবার অনেকেই দেখেছে ফ্যানগুলো ঘুরতে, এক্সস্টার ফ্যানগুলো। তো এই অনুযায়ী ম্যানেজার বললেন যে যেহেতু বারবার হচ্ছে, ফ্যানের লাইনগুলো কেটে দেওয়া হলো। এর কিছুদিন পরে সকালবেলা যখন অফিসে গেলাম তখন দেখলাম লোকজন কাজ না শুরু করে ভিড় করে দাঁড়িয়ে আছে। এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করতেই জানতে পারলাম আমাদের মেইনটেন্স ডিপার্টমেন্টের একজন লোক গতকাল রাতে ডিউটিতে ছিলেন। রাত 3টার পরে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অজু করতে যান। অজু করে তিনি যখন রুমে ঢুকছিলেন তখন হঠাৎ তার মনে হলো কেউ একজন যেন তার পাশ কাটিয়ে এইমাত্র চলে গেল, অথচ তিনি কাউকে দেখতে পেলেন না। নামাজ শেষ করে তিনি গেলেন একটা মেশিন অন করতে। মেশিনের সুইচ অন করতেই তিনি দেখেন যে তার পায়ের চারপাশে যেন কিছু একটা খুব দ্রুত বেগে ঘুরছে। ধীরে ধীরে সেই ঘূর্ণিপাক এতটাই প্রবল হয়ে উঠল যে তার পা মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে উঠে গেল। এই ঘটনার পরে তিনি টাল সামলে ফ্লোরে পড়ে যান এবং জ্ঞান হারান। কলিগের মুখে এই ঘটনা শোনার পরে আমি আর নাইট ডিউটি করতে চাইলাম না। অর্থাৎ আরও একটা বেশ আসলে লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ঘটনা যে তিনি যখন আরও একজন নাইট ডিউটিতে ছিলেন, তিনি পরবর্তী দিন গিয়ে দেখলেন যে সকালে সব সহকর্মীরা একসাথে ভিড় করে আছেন। সেই লোক বললেন যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ার আগে উজু করে আসলেন, তখন দেখলেন যে তার পাশ দিয়ে কেউ একজন চলে গেছে। এরকমটা তার মনে হলো যে আমরা অনেক সময় হয় না যে পাশ থেকে কেউ চলে গেলে হঠাৎ করে চোখটা এড়িয়ে যায়, তো তেমনটা চলে গেল। যে সে ভাবলো যে কি হলো আসলে। এরপরে তিনি তাহাজ্জুদের নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরেই তিনি
দেখলেন যে তার পায়ের কাছে ফ্লোরে খুব দ্রুত বেগে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে এবং সে বুঝতে পারলেন না যে আসলে কি ঘটছে। এরপর তিনি ফ্লোর থেকে কয়েকটা একটু উপরে উঠে গেলেন, মাটি থেকে বেশ খানিকটা, তারপরে পড়ে গেলেন সেখান থেকে। এই কথা শুনে যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি আর পরের দিন নাইট ডিউটি করতে রাজি হলেন না, কিন্তু একদিন আমার বস এসে আমাকে বললেন আমি যেন আজকে একটু নাইট শিফটে থাকি। তো বাধ্য হয়েই থাকতে হলো। রাত 4টার পরে সবাই কাজ শেষ করে শুয়ে পড়ল। আমিও মেশিনারি সব বন্ধ করে এসে শুয়ে বসে ঝিমোচ্ছিলাম। কিছুক্ষণ পরেই হঠাৎ আমার তন্দ্রা ভেঙে গেল। আমাদের রুমটা পুরোটাই গ্লাস দিয়ে বানানো। আমার ঠিক সামনে ফ্লোরের সবকিছু স্পষ্ট দেখা যায়। আমি দেখলাম লাইন কেটে দেয়া এক্সস্ট ফ্যানের মধ্যে একটা ফ্যান আস্তে আস্তে ঘুরছে, যেন কেউ হাত দিয়ে সেটাকে ঘোরাচ্ছে। আস্তে আস্তে সেটার ঘূর্ণিবেগ অনেক বাড়তে লাগলো এবং স্বাভাবিকের তুলনায় অনেক বেশি জোরে ঘুরতে লাগলো। সেই তীব্র শব্দে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। সেদিন আমি খুব ভয় পেয়েছিলাম, এক দৌড়ে বাসায় চলে এসেছিলাম। এরপরে আমার অনেক জ্বর আসে, অফিস থেকে কিছুদিন ছুটি নিয়েছিলাম। এসব ঘটনার পরে আমাদের অফিসে একজন নতুন বস জয়েন করেন, যিনি কোরআনে হাফেজ এবং কিছু কবিরাজিও করেন। তার কাছে এসব ঘটনা বিস্তারিত বলার পরে তিনি বলেন তিনি নাকি এগুলোর সমাধান দিতে পারবেন। এজন্য 2 বার করে তিনি রাতের বেলা চেষ্টা করেছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বরং সেই বস মাঝে মাঝে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করলেন। তার কাছে শুনেছিলাম এক রাতে তিনি স্বপ্ন দেখেন একটা কালো অবয়ব তাকে বলছে তুই কাজটা ঠিক করলি না। তখন বস বলে মানুষকে হয়রানি করা পাপ, আমি তোকে তাড়িয়ে ছাড়বো। এরপর সেই অবয়ব তাকে বলে যে সে আসবে আর তুইও ধ্বংস হবি। ঠিক এরপরের দিন তিনি স্বপ্ন দেখেন কুকুরের মতো দেখতে কুচকুচে কালো একটা বিড়াল তার সামনে এসে হাজির হয়েছে। তার চোখ দুটো টকটকে লাল। তার সেই হিংস্র চাহন দেখে কোনো কিছু বলার আগেই সেই বিড়ালটা তার পেটে আঁচড়ে দেয়। সাথে সাথে বসের ঘুম ভেঙে যায়। তার পেটে কোনো দাগ না থাকলেও প্রতিবার স্বপ্নে এমন আঘাত করার পরে যন্ত্রণায় তার শরীর কুঁকড়ে যায়। তার কাছে মনে হয় কেউ যেন তার হাড় মাংস টেনে আলাদা করে ছিঁড়ে ফেলছে। আজও আমার সেই বস সেই সমস্যায় ভুগছেন। আর অফিসেও মাঝে মাঝে রাতের বেলা এমন অদ্ভুত ঘটনা ঘটছে। শাফিন ভাই, এটাই ছিল ঘটনা। যদি পড়ে শোনান খুব খুশি হব। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। রিয়েল স্টোরি ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ রমজান আলী, গাজীপুরের শালনা থেকে। তিনি ফ্যাক্টরিটার নামটা পুরো ঘটনার শেষে আমাকে ফ্যাক্টরির নাম এবং আরো কিছু ডিটেলস দিয়ে দিয়েছেন এবং বলেছেন যে ভাই আপনি এই ঘটনার সত্যতা নিচে গিয়ে যাচাই করতে পারবেন। আপনি কয়েকটা মোবাইল নাম্বার দিয়েছেন, জায়গাটার নাম দিয়েছেন, ফ্যাক্টরির নাম্বার দিয়েছেন, যে ফ্যাক্টরিতে গেলে আপনি সবার মুখে এই ঘটনাগুলো শুনতে পারবেন। সবাই মোটামুটি কিছু না কিছু সম্মুখীন হয়েছে। যাই হোক, আমি আর ফ্যাক্টরিটার নাম নিচ্ছি না। মোহাম্মদ রমজান আলী আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছেন। ধন্যবাদ রমজান আলী সহ যারা যারা ঘটনা পাঠাচ্ছেন সবাইকে। আমি আরো একটা ঘটনায় চলে যাচ্ছি এবং ফিরে এসে আপনাদের মতামতগুলো জানছি ফেসবুকে মাধ্যমে। আরো একটা ঘটনায় আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। আমি রেদওয়ান সালেহীন। আমি বর্তমানে ঢাকার যাত্রাবাড়ি থাকি। আমি ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্র। আমি যে ঘটনাটা বলবো সেটা আমার মামির সাথে ঘটা একটা ঘটনা। মামি তখন ক্লাস 9-এর ছাত্রী। তার তখন রাত করে পড়াশোনা করতেন তিনি। তো একদিন প্রায় 1টার সময় তার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, তাই তিনি বাহিরে বের হন। ভাইয়া একটা কথা বলে রাখি, আমি তখন গ্রামে থাকতেন তারা। তো তিনি বের হয়ে বাঁশঝাড়ের দিকে তাকিয়ে দেখলেন
বাঁশঝাড়ের ভেতরে কিসের যেন একটা আলো জ্বলছে। মামি বেশ সাহসী ছিলেন, তাই তিনি কৌতূহল নিয়ে বাঁশঝাড়ের সামনে যেতেই এত পরিমাণ আলো দেখলেন যে তিনি চিৎকার দিয়ে সেখানে বেহুশ হয়ে গেলেন। তখন তার চিৎকার শুনে তার বাবা মা ছুটে এলেন, তারপর তাকে ঘরে নিয়ে গেলেন। সকালে মামির অনেক জ্বর আসলো। যখন 2-3 দিনেও জ্বর কমল না, তখন মাঝে মাঝে তিনি শুনতে পেতেন কে যেন বলছে, আয় আয়। একদিন রাতে জানালায় দেখতে পেলেন ভয়ঙ্কর রকমের তার মুখ, তার চোখে রক্তের মতো লাল, মুখে অনেক কাটা ছেঁড়ার দাগ। সে হাসছে আর বলছে, আয় আয়। এটা বলার পরে মামি আবার চিৎকার দিয়ে সেখানে বেহুশ হয়ে পড়েন। তার বাবা এক কবিরাজ নিয়ে এলেন। কবিরাজ বললেন, জিনে নজর দিয়েছে। ভাইয়া একটা কথা বলি, মামি অনেক সুন্দরী মেয়ে ছিলেন তখন। কবিরাজ পানি পড়া দিয়ে চলে গেলেন। তখনও মামি সুস্থ হচ্ছিলেন না, তাই বাবা একটা বড় কবিরাজ আনলেন। তখন কবিরাজ কিছু জিনিস আনতে বললেন। তার বাবা তখন সেগুলো নিয়ে আসলেন। কবিরাজ তার ভেতরে জিন হাজির করালেন। তখন মামি পুরুষ কণ্ঠে কথা বলতে লাগলেন। কবিরাজ বললেন, কি জন্য এসেছিস? পুরুষ কণ্ঠে সেই জিন মামির ভেতর থেকে বলে, মামিকে নাকি তার ভালো লাগে, তাকে সে নিয়ে যাবে। মামিমা এগুলো মামির মা রেগুলার কোরআন শরীফ পড়তেন, তাই সে নাকি বারবার তাকে নিতে অক্ষম হয়েছে। কবিরাজ বললেন, মানুষের সাথে জিনদের বিবাহ হারাম, জানিস না তুই? তুই ওদেরকে ছেড়ে দে। এরপরে অনেক কিছু করার পরে সে যেতে রাজি হয়। তার শর্ত ছিল তাকে 5 কেজি মিষ্টি একদমে কিনে সেই বাঁশঝাড়ে দিয়ে আসতে হবে। কবিরাজ তার শর্তে রাজি হয়ে যান। তার পরের দিন রাতে মামির বাবা বাঁশঝাড়ে গিয়ে মিষ্টি দিয়ে এলেন। তারপর মামি আস্তে আস্তে সুস্থ হয়ে যান। ভাইয়া, এটাই ছিল আমার এক মামির সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো থাকবেন। ভূত নাইট দীর্ঘজীবী হোক। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রেদওয়ান সালেহিন, ঢাকা যাত্রাবাড়ি থেকে। অনেক অনেক ধন্যবাদ রেদওয়ান সালেহিন সহ যারা যারা ঘটনা পাঠাচ্ছেন সবাইকে। ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhut964@gmail.com এই ঠিকানায়, অথবা আমাদের ফেসবুক পেজ ভূত নাইট কিংবা RJ শাফিন যে কোনো একটা ফেসবুক পেজে আপনি আমাদেরকে আপনার ঘটনাগুলো পাঠাতে পারবেন। তো আমি চলে যাচ্ছি আরও একটা ঘটনায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন শাফিন ভাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা বলবো আপনাদেরকে। আমাদের গ্রাম লক্ষ্মীপুর, রামগঞ্জ, নোয়াগাঁও। আমি মাদ্রাসায় পড়া একজন ছাত্র। তো প্রায়ই মৃত মানুষ ধোয়ানো বা গোসল করানো, কবরের পাশে 4 দিন ধরে কোরআন খতম করা প্রতিদিনের কাজ হয়ে পড়েছে। প্রথমে মৃত মানুষ গোসল করাতে আমি একটু একটু ভয় পেতাম, এখন আর কোনো ভয় পাই না। যাই হোক, এখন মূল ঘটনায় চলে আসি। দিনটি ছিল শুক্রবার। তখন আমি আমার নানাদের বাড়িতে ছিলাম। রাত যখন 11টা, তখন আমরা হঠাৎ করেই চারিদিকে একটা কান্নার আওয়াজ শুনতে পারলাম। আমার নানার ছোট ভাই, অর্থাৎ আমার ছোট নানা, মারা গিয়েছেন তখন। তিনি পেশায় একজন পুলিশ ছিলেন। ঘণ্টাখানেকের মধ্যেই বাড়ির সবাই সেখানে কান্না আর হাহাকার জুড়ে দিল। সবাই ওনাকে প্রচন্ড রকমের সম্মান করতেন এবং ভালোবাসতেন। আমি ওখানে যাওয়ার পরে, অর্থাৎ আমি সেইখানে উপস্থিত হওয়ার পরে আমাকে কোরআন শরীফ পড়ার জন্য সবাই বলতে লাগলো।
মৃত লাশের পাশে আমি ও আমার তিনজন বন্ধু, তিনজন হুজুর মিলে আমরা মোট 4 জন সারা রাত কোরআন শরীফ পড়লাম। পরের দিন ওনাকে দাফন দেওয়া হলো, আর আমাদেরকে বলা হলো আজ রাত থেকে কোরআন শরীফ 4 দিন পর্যন্ত পড়ার জন্য। কবরের পাশে আমার নানাদের বিল্ডিং, আমরা ওই বিল্ডিং ঠিক করি কোরআন শরীফ পড়ার জন্য। আমাদের পড়ার নিয়ম ছিল একজন ঘুমাবে আর একজন পড়বে, 2 ঘন্টা করে পড়া। রাত 10টা থেকে কোরআন পড়া হতো। আমার ভাগ্যে রাত 1টা থেকে 2টা, এই 2 ঘন্টা সময় পড়ে। আমার পড়া শেষ হলে আমি ইমনকে জাগিয়ে দেব, তো আমি সুন্দরভাবে কোরআন শরীফ পড়ছি। হঠাৎ মনে হলো যে ঘরের পরিবেশটা খুব বেশি শীতল হয়ে গেল। একটা ঠান্ডা বাতাস আমার গায়ে লাগতে লাগলো, আর এর সাথে একটা সুন্দর ঘ্রাণ আমার নাকে লাগলো। ঘ্রাণটা এতই আনকমন যে বাজারে যদি বিক্রি হতো সবাই এই পারফিউমটা কিনতো। তখনও কিন্তু আমার কোরআন শরীফ আমি পড়ছি। এখন আমার মনের ভিতরে একটা ভয় কাজ করছিল। আমি কোরআন শরীফটা বন্ধ করে জানালার পাশে উকি মেরে দেখি সাদা কাপড় পরা একজন লোক 8 থেকে 9 ফুট লম্বা কবরের পাশে দাঁড়িয়ে আছে। ভয়ে আমার হাত পা কাঁপা শুরু করলো। আমি আবার ওই রুম থেকে দৌড়ে পাশের রুমে চলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম ইমন বিছানায় নেই। দেখলাম পেছনের সাইডের দরজাটা খোলা। আমি ভাবলাম হয়তো টয়লেটে গেছে। কিছুক্ষণ পরে ইমন ধরফর করে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম কি হয়েছে? ও বলল আমি আজ মরার পথ থেকে ফিরে আসলাম। ও এমন জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমি বললাম যে কি হয়েছে আমাকে বল। ও বলল আমি মোবাইলে কথা বলতে বলতে ওই দিকটাতে চলে গিয়েছিলাম। অর্থাৎ আমি মোবাইলে কথা বলতে বলতে বারান্দার দিকটাতে চলে যাই। হঠাৎ দেখতে পেলাম আগুনের গোলার মতো একটা আলো আমার চোখের সামনে দিয়ে চলে গেল। আমি চোখের পলক ফেলতে না ফেলতেই আমি দেখলাম আমি অন্য অচেন একটা জায়গায় চলে আসছি। আমার শরীর অনেক ওজন হয়ে গেছে। আমি হাফেজ মানুষ, কোরআনের বিভিন্ন আয়াত পড়ে আমি ফু দিতে লাগলাম। আশেপাশের কোনো কিছুই আমার পৃথিবীর মতো মনে হচ্ছিল না। আস্তে আস্তে দোয়া পড়ে ফু দিতে থাকলাম। আমার শরীরটা হালকা হতে লাগলো। আবার চোখের পলক দিতে না দিতেই আমি আগের জায়গায় বারান্দায় চলে আসি। এরপর আমি ওকে সান্ত্বনা দিতে লাগলাম। আমার সাথে ঘটা ঘটনাটা আমি আর ওকে বলিনি, তাহলে ও আর পড়তে চাইবে না। অর্থাৎ আমার পরেই ওর কোরআন পড়ার কথা রয়েছিল, সেটা ও পড়তো না সেই ভয়টা পেলে। পরদিন সকালে আমার সাথে ঘটা ঘটনা আমি সবাইকে বলি। তখন ইমনের সাথে ঘটা ঘটনাটাও বলে। পরে আমরা কবর জিয়ারত করি। হঠাৎ রাতের ওই সুঘ্রাণ আমার নাকে লাগলো। অর্থাৎ কবর জিয়ারত করার সময় রাতের সেই সুঘ্রাণ আমার নাকে লাগলো। আমি সবাইকে বললাম আমাদের কাছে সুঘ্রাণ লাগতেছে, আপনাদের কাছে কি লাগছে? সবাই বলল হ্যাঁ। তখন মসজিদের হুজুরকে ফোন দিয়ে আনা হলো। মসজিদের মহসিন হুজুর এসে কবরের চারদিকে পর্যবেক্ষণ করলেন। পরে বললেন রাতে কোনো জিন এখানে কবর জিয়ারত করে গেছে, যার কারণে এই সুঘ্রাণ এখনো লাগছে। হুজুরের কথার সাথে রাতের ঘটনার আমি প্রচন্ড পরিমাণে মিল পেলাম। মহসিন হুজুর তার ছেলেদেরকে অর্থাৎ আমার মামাদের সাথে কথা বললে তারা বলে যে তাদের ঘরের মধ্যে কাল রাতে বড় একটা প্রজাপতি আসে। এই প্রজাপতিটা স্বাভাবিক আকৃতির চেয়ে অনেকটাই বড় ছিল। ওই প্রজাপতিটা নাকি পানি পান করে, এরপর তাদের ঘর ছেড়ে চলে যায়। তাদের কথা শুনে এরপর বুঝতে পারলাম ওই রাতে সবার সাথেই কিছু না কিছু ঘটেছে। এরপর থেকে আর অস্বাভাবিক কিছু ঘটে নাই। তবে নানার মৃত্যুর আগে তিনি বারবার স্বপ্ন দেখতেন একজন সাদা কাপড় পরিহিত লোক একটা চিঠি হাতে নিয়ে তার কাছে আসছে। তো শাফিন ভাই, এই ছিল ছোট নানার মৃত্যুর দিন রাতে অস্বাভাবিক কিছু সত্য ঘটনা।
লেখায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভূত নাইটের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদের ফেসবুক পেজ ভূত নাইটে পাঠিয়েছেন ফজলে রাব্বি, লক্ষ্মীপুরের রামগঞ্জ নোয়াগাঁও থেকে। আরো কিছু ঘটনা শুনবার পালা। আমি চলে যাচ্ছি আরো একটা ইমেইল স্টোরিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করব সবাই ভালোই আছেন। আমার নাম সাকিব। আমার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় ধাওয়া গ্রামে। আমি থাকি সাভার নবীনগরে। ঘটনাটা আমার সাথেই ঘটা। ঘটনাটা আজ থেকে 5 বছর আগে ঘটে যায়। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। আমি গ্রামে থাকতাম না, বেশিরভাগ সময়ে ঢাকাতে থাকতাম। আবার গ্রামে গেলে একেবারে 20-25 দিন থাকতাম সেখানে। আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আমি বাড়িতে গেলে ঘুমের ঘোরে উল্টো পাল্টা জিনিস দেখতাম। যেমন আমাকে সাপে কামড়াচ্ছে, কোথাও বসে আছি, হঠাৎ অনেক অন্ধকার হয়ে আসছে। আমি ওখান থেকে উঠে আসতে চাইলেও আসতে পারছি না, বিছানা থেকে পড়ে যাচ্ছি। কিন্তু ঢাকা থাকলে এমন কিছুই আমি ঘুমের মধ্যে দেখি না। ঘটনাটা যেদিন ঘটে তার 6 দিন আগে আমি বাড়িতে আসি। আমার বাড়িতে নেটওয়ার্কে অনেক সমস্যা, তাই আমি নেট চালানোর জন্য অর্থাৎ ইন্টারনেট চালানোর জন্য বাড়ির শেষ কর্নারে যেতাম। ওখানে বড় একটা রেইন ট্রি গাছ রয়েছে, ওখানে আমি বসতাম। যেদিন ঘটনাটা ঘটে ওই দিন রাত 10টার দিকে ইন্টারনেট চালানোর জন্য আমি ওখানে গেলাম। কিছুক্ষণ পরে আমার অনুভব হলো গরম একটা হাওয়া আমার গায়ে লাগছে। তখন আমি ভাবতে লাগলাম, এই সময় গরম হাওয়া, গরম বাতাস কোত্থেকে আসবে। এক পর্যায়ে ওখান থেকে চলে আসতে চাইলাম, কিন্তু ভাইয়া 5 মিনিট হাঁটার পরেও আমি দেখলাম আমি ওই একই জায়গায় আছি। আমি ঠিক ওই রেন্ট্রি গাছটার নিচেই আছি। তখন আমি অনেক ভয় পেয়ে যাই। আমার মনে মনে ভাবতে লাগলাম, আমার সাথে এটা কি হচ্ছে। এবারে অনেক চেষ্টা করলাম বাসায় আসার জন্য, কিন্তু পারছি না। হঠাৎ অনুভব করতে পারলাম আমাকে কেউ পেছন থেকে চেপে ধরে আছে। এত জোরে চেপে ধরেছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। এক পর্যায়ে আমি মাটিতে উবু হয়ে পড়ে গেলাম। আমার মনে হলো আমি মাটির ভেতরে ঢুকে যাব। আমার সব শক্তি দিয়েও আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে ক্রমশ আমার গায়ে প্রবল বেগে চেপে আমাকে মাটির ভেতরে দাবিয়ে রাখা হচ্ছে। আমি ফোনে তখন আমার এক বন্ধুর কল করছে, কিন্তু আমি ওর কল রিসিভ করতে পারলাম না। আমার ভাগ্যটা অনেক ভালো ছিল, আমার সেই বন্ধুটা জানে যে আমি নেট চালানোর জন্য রাতে ওখানটাতে যাই। সে আমাকে কলে না পেয়ে আমাকে খুঁজতে ওখানে আসে। সেও আমাকে ডাকছে, কিন্তু ভাইয়া আমি ওর কথা শুনছি, কিন্তু আমি আমার ওই বন্ধুর ডাকে কোনো সাড়া দিতে পারছি না। আমি ওকে ডাকছি, কিন্তু ও আমার কোনো কথা শুনছে না। আমি যেখানে পড়ে কাতরাচ্ছি, ও অন্যান্য দিকে আমাকে খুঁজে চলেছে। এভাবে খুঁজতে খুঁজতে ও যখন আমার খুব কাছে চলে আসে, তখন আমি হালকা হয়ে গেলাম এবং উঠে বসতে পারলাম। ও আমাকে দেখেই বলে, তুই এখানে, তোর কল করতেছি, এতক্ষণ ডাকলাম, কোনো সাড়া দিলি না কেন? অর্থাৎ সে তার আশপাশের জায়গাগুলোতেই ডাকাডাকি করছিল যে কোথায়, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। আচ্ছা, আমি ভয়তে কোনো কিছুই তখন বলতে পারলাম না। ওখান থেকে ওকে নিয়ে দোকানে গেলাম। দোকানে গিয়ে আমার শরীরে মাটি লেগে আছে। তখন বন্ধুটা বলল যে, তোর শরীরে এত মাটি কেন? তখন ওকে আমি সবকিছু খুলে বললাম। তখনও দেরি না করে আমাকে আমার বাসায় নিয়ে আসলো এবং আমার আম্মুকে সবটা বলল। তারপর রাতটা কোনো মতে কাটলো। সকালে আম্মু আমাকে নিয়ে হুজুরের কাছে গেলেন। হুজুর আমাকে দেখলেন ভালোভাবে এবং এরপরে আমাকে বললেন যে আমাকে কেউ বান বা কবজ করেছে আমার ক্ষতি করার জন্য।
তখন আমি হুজুরকে বললাম, আমি বাড়িতে আসলে ঘুমের ঘোরে আমি উল্টাপাল্টা দেখি, ঢাকাতে থাকলে এমন কোনো কিছুই আমি দেখি না। হুজুর বলল, তাহলে তোমাদের ঘরেই কেউ কিছু রেখে গেছে। এ কথা শুনে মা কান্নাকাটি শুরু করে দিল। হুজুর তখন একটা লোকের ঠিকানা দিল আর বলল, তোমার সমস্যার কথা তার কাছে বলো, সেই যা করার করবে। হুজুরের কথা মতো গেলাম এবং তাকে সবটা বললাম। তারপর সে আমাদেরকে নিয়ে আমাদের বাড়িতে আসলো। এসে সে সবকিছু চালান করে আমাদের ঘর থেকে 5টা তাবিজ বের করলো। আমাদের ঘরে ঢুকতেই যে দরজা আছে সেখানে একটা তাবিজ পেল, আমার রুমে, আমার আব্বুর রুমে আর কাকার রুমে, এমনকি আমাদের রান্নাঘরেও তাবিজ পেলাম। তারপর সে সব কয়টা তাবিজ পুড়িয়ে ফেলে এবং এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তবে আমি সেই জায়গায় দিনের বেলাও আর যাইনি। পরে জানতে পারলাম আমাদের সাথে জমি নিয়ে এক প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব ছিল। সেই আমার নামে, আমার আব্বুর নামে এবং আমার 2জন কাকার নামে কালো জাদু করে। এই ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন সাকিব, পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ধাওয়া গ্রাম থেকে। অনেক অনেক ধন্যবাদ সাকিব সহ যারা যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে। ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhut964@gmail.com, bhwt964@gmail.com, কিংবা যে কোনো ফেসবুক পেজের ইনবক্সে ভূত নাইট কিংবা RJ শাফিন যে কোনো একটা ফেসবুক পেজে আপনি পাঠিয়ে দিতে পারবেন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার এলাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রহস্যময় ঘটনা আমরা জেনে থাকি, শুনে থাকি, সেই ঘটনাগুলো। ময়মনসিংহে গত এপিসোডগুলোতে আমি শেয়ার করছিলাম যে আদম পরিবার, আনোয়ার আদম এবং আদম পরিবার 9 জন একই সাথে সুইসাইড করার ঘটনা। এর আগেও বাংলাদেশে বেশ কিছু জায়গায়, সাতক্ষীরাতে যে একটা ঘটনা ঘটেছিল সেটা হয়তো অনেকেই বলিউডে একটা সিনেমা নির্মিত হয়েছিল সাতক্ষীরার সেই ঘটনাকে কেন্দ্র করে। পারি নামের একটা মুভি, যেখানে আনুশকা শর্মা অভিনয় করেছিলেন এবং সেটা একটা সত্য ঘটনা অবলম্বনে। তো সাতক্ষীরার সেই ঘটনাটা অনেকেই জানেন। এরকম বাংলাদেশের অনেক জায়গায় বিভিন্ন সময় অনেক ঘটনা ঘটেছে। সাতক্ষীরার ওই এলাকাটাতে প্রায় অনেকজন, 20-30 জন আসলে যুবতী বলবো আমি যেই বয়সটা সেটাকে, তো এই বয়সের মানুষ, মেয়ে মানুষ, তারা আসলে এই 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 জিন বা এই ক্ষতির শিকার হয়েছিল। সেখানে যেটা দেখানো হয়েছিল, আমি পুরো ডকুমেন্টারিটি বা পুরো মুভিটি দেখেছি, সেটা নিয়ে আরো কিছু ডকুমেন্টারি ছিল, আরো কিছু জায়গায় পেপার পত্রিকাতে লেখা হয়েছে। তো সেখানে যে জিনটাকে দাবি করা হয়েছিল যে যার জন্য যে এই কাজগুলো করাতো, ইফরিত। তো এই ইফরিত জিন সম্পর্কে আমি সবসময় বলেছি, জিনদের মধ্যে সবচেয়ে ধূর্ত প্রজাতির জিন এরাই ইফরিত। তো বিভিন্ন সময় কালো জাদুর জন্য আসলে ইফরিত জিনদেরকে ব্যবহার করা হয়ে থাকে, কারণ তারা খুব বিভৎস হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অন্যান্য কিছু জিন রয়েছে যারা মানুষের আকৃতি নিতে পারে, যেমন ঘুল, এছাড়াও আরো একটা জিন, আচ্ছা আমার এখন এই মুহূর্তে হঠাৎ করে নামটা ব্ল্যাক আউট হয়ে গেল। তো ঘুল জাতির জিনরা বা হিন, এরকম আরো কিছু জাতি আছে যারা কিনা আসলে খুব সহজেই মানুষ কিংবা কোনো পশু প্রাণীর রূপ নিতে পারে। ঘুলদের মধ্যে আবার যারা মেয়ে জিন থাকে, আসলে পরি আমরা অনেকেই বলে থাকি, পরি বলে কিছু নেই। জিন জাতি একটা, মানুষ যেমন একটা জাতি, জিন একটা জাতি, তাদের মধ্যে মেয়ে এবং ছেলে 2 ধরনের আছে। তো ঘুলদের মধ্যে যারা মেয়ে, তারা খুব সহজেই যে কোনো মানুষের রূপ নিতে পারে, কিন্তু তারা ইফরিতের মতো এতটা বুদ্ধিমত্তার অধিকারী নয়। মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, আশরাফুল মাখলুকাত, এটা আমরা সবাই জানি। তো ইফরিত জিনটা ভয়ানক ধূর্ত। তবে জিনদের ক্ষেত্রে একটা বিষয় যে তাদের কিছু ক্ষমতা রয়েছে অলৌকিক, যেটা আমাদের কাছে নিশ্চয়ই, কিন্তু তাদের কাছে তাদের স্বাভাবিক ক্ষমতা। তবে মানুষের সাথে তুলনা করলে সেই ক্ষমতাগুলো অবশ্যই অলৌকিক, যেগুলো মানুষের নেই। সেটার মাধ্যমেই তারা মানুষকে ভয় দেখায়, কাবু করার চেষ্টা করে এবং ক্ষতি করার চেষ্টা করে। তো ইফরিত প্রজাতির এই জিন সম্পর্কে বলছিলাম, সাতক্ষীরার এই ঘটনাটা, সেখানে একজন সেই ইফরিতকে ডেকে আনতেন। তো সেখান থেকে ইফরিত এবং মানুষের মাঝখানে তৈরি হয় পারি।
তো এভাবে ছিল সিনেমার যে ব্যাপারটা, কিন্তু এটা একটা সত্য ঘটনা। আর ওই জায়গাটাতে বেশ অনেক দিন ধরে আসলে এই চর্চা চলে এবং পরবর্তীতে সেখানে পুলিশ যাওয়ার পরে আসলে সেই জায়গাটা ভেঙে দিয়ে আসে, নষ্ট করে দিয়ে আসে। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চা বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো জায়গাতেই আসলে অপরাধ, কারণ এর মাধ্যমে মানুষের ভালো করা হয় না, শুধুমাত্র মানুষের খারাপ করা হয়। যে কোনো কিছু যেটা মানুষের খারাপের জন্য করা হয় সেটা কখনোই ভালো হতে পারে না। অনেকে আবার মনে করে থাকেন যে আমি একজনকে আসলে ভালোবাসি, আমি তাকে চাইছি, আমি তাকে ভালো রাখতে পারবো, এটা আমার প্রতিশ্রুতি। তো আমি তাকে যদি একটু কালো জাদুর সাহায্য নিয়ে আমি পাই তাকে, তাহলে ক্ষতি কি? সেই মানুষটার ক্ষতি হতে পারে, আপনার ক্ষতি হতে পারে। একই সাথে সেই মানুষটাকে যখন আপনি চাইছেন, সে আপনাকে কতটুকু চাইছে, হয়তো সে আপনাকে সেরকম ভাবে চাইছে না, অন্যভাবে চাইছে, সেটা আপনি জানছেন না। আপনি একজনের ইচ্ছাকে প্রভাবিত করছেন, সেটাও অশরীরী দ্বারা। আর সবচেয়ে বড় কথা, সেখানে আপনাকে শয়তানের শরণাপন্ন হতে হচ্ছে, সেখানে আপনাকে খারাপ কোনো কিছুর শরণাপন্ন হতে হচ্ছে, তার সাহায্য নিতে হচ্ছে, তার সাথে এক হয়ে যেতে হচ্ছে। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনি শয়তানের সাথে এক হয়ে যান, তাহলে সৃষ্টিকর্তার সাথে, সৃষ্টিকর্তার কাছে আপনার অবস্থানটা নিশ্চয়ই আর ভালো থাকবে না। তো ব্ল্যাক ম্যাজিক করার মাধ্যমে কখনোই কোনো ভালো কিছু হতে পারে বলে আমি বিশ্বাস করি না। নিঃসন্দেহে যারা এই চর্চাগুলো করে থাকেন সেখান থেকে বেরিয়ে আসবেন। আসসালামু আলাইকুম শাফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা বাগেরহাট নোয়াপাড়া থেকে বলছি। আমার কাছে আমার জানা অনেকগুলো ঘটনা রয়েছে, সময় পেলে সবার সাথে শেয়ার করব। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার ফুফু শাশুড়ির সাথে ঘটে যাওয়া ঘটনা, একেবারে সত্য একটা ঘটনা। ওনার সাথে এটা ঘটে আজ থেকে 10 থেকে 15 বছর আগে। উনি তখন আমাদের শ্বশুর বাড়ির কিছু লজেন থাকা টিচারদেরকে রান্না করে দিতেন, অর্থাৎ যারা বাড়িতে থেকে শিক্ষার্থীদের পড়াশোনা করাতেন, সেই বাসার শিক্ষার্থীদেরকে, তাদেরকে লজেন টিচার বলা হয়, যেটা আসলে বাংলাদেশে আমরা অনেক দেখেছি এর আগে। তো সেরকম কিছু লজেন টিচারদেরকে রান্না করার দায়িত্বটা তার শ্বশুর বাড়িতে তার ফুফু শাশুড়ির উপরে ছিলেন। একদিন রাতে সে রান্না করে আমাদের বাসা থেকে বের হয়ে নিজের বাসায় যাওয়ার জন্য বের হলেন। এর মধ্যে কিছু কথা বলে রাখি, ওনার বাসাটা আমার শ্বশুর বাড়ির বিল্ডিং এর নিচে করে দেয়। সেখানে কিছু টিন শেড বাসা রয়েছে, তার মধ্যে তিনি ভাড়া থাকতেন। ঠিক ওনার ঘরের পাশ দিয়ে একটা সফেদা গাছ ছিল। আমার শাশুড়ি সেদিন সকালবেলা ওনাকে বলছে যে, আপনার ঘরের পাশে যে সফেদা গাছ, চোর সব সফেদা পেড়ে নিয়ে যায়, তো আপনি কি সেটা টের পান না? এটা বলার পরে আমার ফুফু শাশুড়ি একটু মনে মনে রাগ করলেন। কথাটাকে অন্যভাবে নিয়ে তিনি ভাবলেন যে আমি আজকে চোর ধরবো যেভাবেই সম্ভব। তখন আবার সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা চলছিল। আমার শ্বশুর বাড়িটা অনেক পুরনো। শ্বশুর বাড়িটা একজন হিন্দু ধর্মের মানুষের কাছ থেকে কিনেছিলেন। সেই ক্ষেত্রে বাসার নিচে একটা পুরানো কালী মন্দির ছিল। সবাই বলতো মাঝে মাঝে নাকি কালীকে দেখা যায় সেখানে চলাফেরা করতে। আমার ফুফু শাশুড়ি এসব হাসাহাসি করতেন এসব শুনে। সেদিন রাতে উনি রান্না শেষ করে যখন বাসায় যাওয়ার জন্য নিচে নামতে যাবে, তখন দেখেন যে ওনার টিনের উপর দিয়ে যেন হেঁটে যাচ্ছে। ওনার হাতে তখন হারিকেন ছিল। উনি একটু জোর গলায় বলে উঠে যে, কে ওইখানে? আজকে পাইছি তোরে, প্রতিদিন সফেদা পারিস আর বাড়িওয়ালা আমার সাথে ঝগড়া করে। এটা বলে উনি হারিকেনটা হালকা একটু উঁচু করে দেখে। শাফিন ভাইয়া, ফুপুর মুখে আমি যখন শুনি, আমার শরীরে প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে। ওনার বলার ভঙ্গিমা শুনে মনে হলো যে কালীর ঠিক যেই মূর্তি পূজা করা হয় ঠিক তেমন চুলগুলো খুব বড়, জিব্বাটা বের হয়ে আছে এবং সেটা একেবারে বুক পর্যন্ত ঝুলে আছে, চোখগুলো সিঁদুর লাল, গলায় কিছু একটা ঝুলানো এবং সেটার সাথে
মানুষের অনেকগুলো কাটা মাথার মতো দেখা যাচ্ছে, যেগুলো দেখে মনে হচ্ছিল একেবারে তাজা মানুষের কাটা মাথা। উনি এটা দেখে সেখানেই অজ্ঞান হয়ে যান এবং পরবর্তীতে টানা ৪৫ দিন পর্যন্ত তার শরীরের নার্ভাস সিস্টেম বা যেটাকে মানে অসাড় হয়ে পড়ে আর কি পুরো শরীর। উনি টানা ২১ দিনের মতো পানি পর্যন্ত খেতে পারতেন না। অনেক ওঝা কবিরাজ ডাক্তার দেখানো হলো। রাতের বেলাতে ওনাকে ছাদে ডেকে নিয়ে যেতে চাইতো। স্বপ্নে তাকে বলতো, তুই যদি আমার পূজা না করিস তাহলে তোর ৩ বাচ্চাকে আমি কেড়ে নেব। কিন্তু ভাইয়া ফুফু একেবারে ইসলামিক একজন মানুষ ছিলেন। তিনি সবসময় নামাজ আদায় করতেন। তিনি বললেন যে তুই আমার সব নিয়ে যা, কিন্তু আমি আমার ধর্ম ছাড়ব না। শেষে দাদু বাড়ির একটা এলাকাতে একজন খুব নাম করা হুজুর আছেন, যার নামটা আমি উল্লেখ করছি না। উনি ওনার কাছে যান। তিনি বলেন যে যে জিনিস ধরেছে ফুফুকে ছাড়ানোটা খুব কঠিন হবে। যদি ওই খারাপ জিনিসটাকে সেদিন না ডিস্টার্ব করত তাহলে হয়তো ফুফুকে এই সমস্যাতে পড়তে হতো না। অর্থাৎ তিনি যে ডাক দিয়েছিলেন যে এখানে কে আছে, বা সেই সময়টাতে আসলে তার ক্ষতি করার যে প্রবণতা সেটা চলে আসে। কিন্তু হুজুর কিছুদিন পরে তাকে সুস্থ করে তুললেন। যেদিন সুস্থ হন সেদিন মাগরিবের ওয়াক্তে তাকে সেই সফেদা গাছতলার নিচে পাওয়া যায়। তার গলায় একটা ঝাঁটা আর জবা ফুলের পাতা ঝোলানো ছিল। এই ছিল আমার ঘটনা। কিন্তু শাফিন ভাইয়া, আমার কিছু কথার বাকি আছে। আমি একেবারেই মন প্রাণ দিয়ে বিশ্বাস করি যে জিন আছে, এবং আমি নামাজ কালাম আদায় করি। এই ঘটনাটা শোনার পরে আমার কেমন যেন একটু মনে হতে লাগলো, আমার বিশ্বাস হতে মন চাইছিল না। তারপরে আবার মনে হলো যে হতে পারে খারাপ জিনগুলো তাকে ওইভাবে ভয় দেখিয়েছে, তার ঈমান নেওয়ার চেষ্টা করেছে। তার সবটাই আল্লাহ জানেন। আমি এই বলে আজকের মতো আমার ঘটনা শেষ করছি। অনেক ধন্যবাদ। এটা আমার প্রথম পাঠানো কোনো ঘটনা। আমার কাছে আমার জানা আরো কিছু ঘটনা রয়েছে, সেটা আমি আপনাকে পাঠাতে চেষ্টা করব। ঘটনাটা পড়ে শোনালে খুব খুশি হব। আমাদেরকে ঘটনাটি ইমেইল করেছেন, লিখে পাঠিয়েছেন তাসমিনা তাম্মি, খুলনা বাগেরহাট নোয়াপাড়া থেকে। অনেক অনেক ধন্যবাদ তাসমিনা তাম্মি সহ যারা যারা ঘটনা পাঠাচ্ছেন সবাইকে। আমি বলছিলাম যে ওভার দ্য ফোন কল আপনাদের কাছ থেকে সরাসরি ঘটনা শুনবো, সেই সময়টা হয়ে গেছে। যারা ঘটনা শেয়ার করতে চান 09642964964 এই নম্বরে কল করতে পারবেন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি। আপনার নাম বলে আপনার ঘটনাটা শেয়ার করবেন। জি, শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। আচ্ছা, আসলে খুব সম্ভবত কোনো একটা কারণে বলেন না। আমি আরো কিছু বন্ধুদের সাথে কানেক্ট করার চেষ্টা করছি। হ্যালো হ্যালো আপনার কলটি এই মুহূর্তে হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন ভাই? আপনার নামটা বলবেন, নামটা বলে আপনার ঘটনাটা শেয়ার করবেন আমাদের সাথে। জি ভাই, আমি মোহাম্মদ রহমতুল্লাহ মগবাজার থেকে বলতেছি। আমার বাড়ি ময়মনসিংহ নান্দাইল থানা। আচ্ছা, জি রহমতুল্লাহ ভাই, আমি একটা ঘটনা শেয়ার করতে চাই ভাইয়া। জি। আমার এক বন্ধু চৌকিদারের ছেলে, জামাল চৌকিদারের ছেলে, নাম লিটন। তো ওকে নিয়ে আমরা একদিন মাছ মারতে গিয়েছিলাম। তো আমাদের এখানে সাধারণত বিল বলা হয়, এবং অনেক জমি যেখানে তাই সেটাকে বন বলা হয়। তো বন্ধুর মাঝখানে আমরা আলু দিয়ে মাছ মারতে গেছিলাম, বুঝছেন? তো ওই জায়গায় মাছ মারা শেষে প্রায় রাত্রের 12টা, 12:30টার দিকে তখন আমরা হুট করে আকাশের দিকে চাইলাম। তো দেখি যে লম্বা একটা আগুন, বুঝছেন, প্রায় মাটি থেকে 20-25 ফুট উপর দিয়া লম্বা একটা আগুন বিলের উপর দিয়ে যাইতেছে। আচ্ছা, মানে সেই বিলে মাছ মারতে মারতে আপনারা দেখলেন যে লম্বা একটা আগুনের গোলার মতো সেখান থেকে ছুটে যাচ্ছে। জি জি জি, মানে মাটি থেকে 20-25 ফুট উপরে। তো বিলটা পার হওয়ার পরে মনে করেন যে দিন নাই, পুরো অন্ধকার।
আমরা দুই বন্ধু মিলে দেখলাম, এটাই ছিল আমার ঘটনা ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ রহমতুল্লাহ ভাই ঘটনাটা শেয়ার করার জন্য। এই ক্ষেত্রে একজন ইসলামিক স্কলার এখানে এসেছিলেন ভূত নাইটে, একজন না দুজন এসেছিলেন, তো তাদের মধ্যে একজন শেয়ার করেছিলেন যে জিনরা আগুন রূপে চলাচল করে এবং অনেক সময় আমরা দেখি যে আগুন খসে পড়ছে আকাশ থেকে, মনে হয় যে একেবারে এখনই আছড়ে পড়বে পৃথিবীতে, বা এখনই আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি সেখানটাতেই আসছে, পরবর্তীতে আর দেখি না। তো এমনটা তিনি বলেছিলেন যে জিনদের জন্য একটা স্তর দেয়া রয়েছে, পৃথিবীর যেই আবহমণ্ডল রয়েছে সেটার কে ঘিরে একটা স্তর দেয়া রয়েছে যেটার উপরে আসলে তারা যেতে পারে না, এবং সেখানে যখনই